হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এমন একটা মুভি সম্পর্কে যেখানে একজন মানুষের মঙ্গল গ্রহে একা জীবন ধারণ, টিকে থাকা এবং শেষ পর্যন্ত পৃথিবীতে ফিরে আসার গল্প, যা আপনাকে বেঁচে থাকার জন্য এক অন্যরকম অনুপ্রেরণা দেবে। চলুন মুভিটা সম্পর্কে জানা যাক। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মঙ্গলের দিগন্তজোড়া লাল প্রান্তর। তার নাম অ্যাসিডালিয়া প্লানিশিয়া। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরের গ্রহে এখন বিকেলের আলো স্ফীত হয়ে আসছে। চারিদিকেই শুধু ধুলো, পাথর আর এক অদ্ভুত নিস্তব্ধতা, যা পৃথিবীর কোনো মানুষ কখনো অনুভব করেনি। এই নিস্তব্ধতার মাঝেই দাঁড়িয়ে আছে মানব সভ্যতার এক অবিশ্বাস্য কীর্তি, নাসার অ্যারেস-3 মিশনের বাসস্থান। ভিতরে 6 জন মহাকাশচারী, যারা পৃথিবীর সেরা বিজ্ঞানী এবং পাইলট। তারা ব্যস্ত তাদের নমুনা সংগ্রহের কাজে। হাসি ঠাট্টার কাজের ব্যস্ততায় হ্যাবের ভেতরটা যেন পৃথিবীরই এক টুকরো। কিন্তু মঙ্গলের পৃথিবী যে কতটা নির্দয় হতে পারে তা তারা তখনও জানত না। মিশনের 18তম সোল, যা আমরা দিন বলে জানি, রাডারে ধরা পড়ল এক বিশাল ধুলোর ঝড়। মঙ্গলের ঝড় মানে এটি কোনো সাধারণ ঝড় নয়। তখন বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় প্রায় 175 কিলোমিটার। মিশন কমান্ডার ম্যালিসা লুইস দ্রুত পরিস্থিতির বিশ্লেষণ করলেন। তাদের মঙ্গলে থাকা আর নিরাপদ নয়। তাদের ফিরে যাওয়ার যে রকেট, সেটার নাম MAV। যদি এটি একটি নির্দিষ্ট কোণের বেশি হেলে যায়, তবে তারা আর কখনোই মহাকাশে ফিরতে পারবে না। লুইস চিৎকার করে নির্দেশনা দিলেন, অ্যাবর্ট, আমরা এখনই ফিরছি। সবাই হুড়মুড় করে হ্যাবের বাইরে বেরিয়ে এলো। ধুলোর ঝড়ে হাত বাড়ালে হাত দেখা যায় না। চারপাশটা যেন অন্ধকারের চাদরে ঢাকা। কমিউনিকেশন সিস্টেমে শুধু বাতাসের শো শো গর্জন। তারা একে অপরের স্পেস স্যুটের আলো অনুসরণ করে ওই আকাশযানের দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঝড়ের তোড়ে হ্যাবের একটি বিশাল কমিউনিকেশন অ্যান্টেনা ভেঙে উড়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই এটি সজোরে আঘাত করল মার্ক ওয়াটনিকে। ছিটকে অন্ধকারের অতলে হারিয়ে গেল সে। ওয়াটনি, ওয়াটনি, সাড়া দাও! লুইসের গলায় আতঙ্ক, কিন্তু কোনো উত্তর নেই। কম্পিউটারে দেখাচ্ছে ওয়াটনির স্যুটের প্রেশার 0, অর্থাৎ সে মনে হয় আর বেঁচে নেই। ঝড়ের বেগ বাড়ছে, স্পেসশিপ উল্টে যাবার উপক্রম। লুইস জানেন ওয়াটনিকে উদ্ধার করতে গিয়ে তিনি বাকি 5 জনের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। বুক ভরা কান্না আর যন্ত্রণা নিয়ে তিনি শেষ সিদ্ধান্তটি নিলেন। আগুনের হালকা ছড়িয়ে মঙ্গলের মাটি ছেড়ে মহাকাশে মিলিয়ে গেল অ্যারেস-3 এর বাকি সদস্যরা। নিচে পড়ে রইল লাল ধুলো, ভাঙা অ্যান্টেনা আর তাদের বন্ধু মার্ক ওয়াটনির নিথর দেহ। ঝড় থামল একসময়। মঙ্গলের বুকে আবার সেই ভুতুড়ে নিস্তব্ধতা। স্পেস স্যুটের অক্সিজেন অ্যালার্মের তীব্র শব্দে জ্ঞান ফিরল ওয়াটনির। সে বেঁচে আছে, কিন্তু জ্ঞান ফেরার পর যে যন্ত্রণা তাকে গ্রাস করল তা মৃত্যু যন্ত্রণার চেয়েও ভয়াবহ। অ্যান্টেনার ভাঙা অংশ তার পেটে ঢুকে গেছে। রক্ত জমাট বেঁধে স্যুটের ছিদ্রটি বন্ধ করে দিয়েছে বলে বাতাসের চাপ পুরোপুরি বেরিয়ে যায়নি। কপালের ঘাম আর চোখের জল মিশিয়ে সে হামাগুড়ি দিয়ে হ্যাবের দিকে এগোতে লাগলো। হ্যাবের ভিতরে ঢুকে হেলমেট খোলার পর সে চিৎকার করে উঠল যন্ত্রণায়। কিন্তু খারাপ বিলাপ করার সময় নেই। সে নিজেই নিজের সার্জন হলো। পেটে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চিমটা দিয়ে টেনে বের করলো লোহার টুকরোটি। তারপর স্টেপলার দিয়ে নিজের চামড়া সেলাই করে ক্ষতটি বন্ধ করলো। রক্তাক্ত ক্লান্ত ওয়াটনি যখন চেয়ারে বসলো, তখন এক চরম সত্য তার সামনে এসে দাঁড়ালো। সে ভিডিও লগের ক্যামেরা চালু করলো এবং তাকিয়ে বলল, আমার নাম মার্ক ওয়াটনি এবং আমি সম্ভবত মঙ্গলে মারা যেতে চলেছি। পরিসংখ্যান ছিল ভয়াবহ। পরবর্তী মিশন অ্যারেস-4 আসবে 4 বছর পর, তাও 3200 কিলোমিটার দূরে শিয়াপারেলিক রেডারে। তার কাছে খাবার আছে মাত্র 300 দিনের। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস। পৃথিবী জানে সে মৃত, অর্থাৎ সে যদি আজ মারাও যায় কেউ জানবে না। সে যদি বাঁচেও তাকে একাই বাঁচতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে কফির মগ হাতে জানালার বাইরে তাকিয়ে ওয়াটনি এক অদ্ভুত জেদ অনুভব করল। সে ভাবল, না, আমি এত সহজে হার মানব না। আমি মঙ্গলের এই লাল মাটির কাছে আত্মসমর্পণ করব না। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল তার সেই আইকনিক কথা। ওয়াটনি ছিল মিশনের বোটানিস্ট বা উদ্ভিদ বিজ্ঞানী। সে জানত বাঁচতে হলে তাকে খাবার তৈরি করতে হবে। কিন্তু মঙ্গলের মাটি সম্পূর্ণ শুষ্ক, বিষাক্ত পারক্লোরেট ভরা এবং তাতে কোনো ব্যাকটেরিয়া নেই। সে হ্যাবের একটি ঘরকে গ্রিনহাউসে রূপান্তর করলো। পৃথিবী থেকে আনা সামান্য মাটি বিছিয়ে দিল মেঝেতে। কিন্তু এতে চাষ হবে না,
দরকার সার। ওয়াটনি এক জঘন্য কিন্তু কার্যকরী সিদ্ধান্ত নিল। সে নিজের এবং তার সঙ্গীদের ফেলে যাওয়া ভ্যাকুয়াম প্যাক করা মলমূত্র বা হিউম্যান ওয়েস্ট ব্যবহার করলো সার হিসেবে। হ্যাবের ভেতরে দুর্গন্ধে টেকা দায়, কিন্তু এই গন্ধই এখন জীবনের গন্ধ। এরপরের সমস্যা, পানি। মঙ্গলে পানি নেই। ওয়াটনি রসায়নবিদের ভূমিকায় অবতীর্ণ হলো। রকেটের জ্বালানি হাইড্রোজেন ভেঙে সে হাইড্রোজেন আলাদা করলো। তারপর সেই হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে পুড়িয়ে পানি তৈরির পরিকল্পনা করলো। এটি ছিল এক প্রকার সুইসাইড মিশন। সামান্য ভুল হলেই তার হ্যাব বিস্ফোরিত হবে। প্রথম প্রচেষ্টায় বিস্ফোরণ হলো। ওয়াটনি ছিটকে পড়ল, তার চুল ভ্রু পুড়ে গেল, কিন্তু সে থামল না। দ্বিতীয় প্রচেষ্টায় সে সফল হলো। যখন প্লাস্টিকের শীটের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমে শিশিরের মতো নিচে পড়তে শুরু করলো, তখন ওয়াটনির মনে হলো সে যেন মঙ্গলে বৃষ্টি নামিয়েছে। কয়েক মাস পর হ্যাপের ভেতরে এখন সবুজের সমারোহ। সারি সারি আলুর চারা মাথা তুলে দাঁড়িয়েছে। ওয়াটনি পরম মমতায় সেগুলোর যত্ন নেয়। সে গান শোনে আর একাকী সময় কাটায়। পৃথিবীতে তখন শোকের আবহ কেটে গেছে। নাসা ওয়াটনির শেষকৃত্য ঘোষণা করেছে। কিন্তু একদিন স্যাটেলাইট ইমেজে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন মেন্ডি পার্ক নামের এক কর্মী। LS-3 এর ল্যান্ডিং সাইটে কিছু জিনিসপত্রের জায়গা বদল হয়েছে। সোলার প্যানেলগুলো পরিষ্কার। নাসা হতভম্ব হয়ে গেল। ডিরেক্টর টেডি স্যান্ডার্স বিশ্বাস করতে পারছিলেন না। পৃথিবী জানল মার্ক ওয়াটনি বেঁচে আছে, কিন্তু যোগাযোগ করবেন কিভাবে? ওয়াটনি জানত না যে পৃথিবী তাকে দেখছে, কিন্তু সে জানতো তাকে চেষ্টা করতে হবে। সে ম্যাপ ঘেঁটে বের করলো 1997 সালে পাঠানো প্যাথ ফাইন্ডার রোভারের অবস্থান। এক দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রা শেষে সে সেই অকেজো রোভারটি তুলে আনলো। হ্যাভে এনে সেটির ব্যাটারি ঠিক করে চালু করলো। রোভারের ক্যামেরা ঘুরতে পারে, কিন্তু কথা বলতে পারে না। ওয়াটনি হেক্সাডেসিমেল চার্ট বানিয়ে ক্যামেরার সামনে ধরলো। ক্যামেরা ঘুরলো। পৃথিবী সাড়া দিয়েছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নাসা থেকে টেক্সট এলো। ওয়াটনি কান্নায় ভেঙে পড়ল। এতদিনের জমানো একাকিত্ব যেন বাদ মানল না। সে লিখল, হ্যাঁ। শুরু হলো এক নতুন অধ্যায়। নাসা এবং বিশ্বের সেরা বিজ্ঞানীরা দিনরাত এক করে কাজ করতে লাগলেন কিভাবে তাকে বাঁচানো যায়। কিন্তু মঙ্গলের সুখ বেশি দিন সয় না। একদিন হ্যাব থেকে বের হওয়ার সময় এয়ারলকের ক্যানভাস ছিঁড়ে গেল। এক বিকট বিস্ফোরণে হ্যাব রিপ্রেসারাইজড হয়ে গেল। ওয়াটনি যে হ্যাবের ভেতরে ছিল সেটি ছিটকে গেল। ওয়াটনির হেলমেটের কাঁচ ফাটল ধরল। সে কোনো মতে টেপ দিয়ে হেলমেট আটকে শ্বাসটুকু ধরে রাখল। কিন্তু হ্যাবের ভেতরে ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। মঙ্গলের মাইনাস তাপমাত্রায় তার স্বাদের আলুর ক্ষেত সব মরে গেছে। বেঁচে থাকার রসদ আবার ফুরিয়ে এলো। এদিকে LS-3 এর মহাকাশযান হারমেস তখন পৃথিবীর দিকে ফিরছে। তারা জানে না ওয়াটনি এখনো বেঁচে আছে। নাসা তাদের মানসিক অবস্থার কথা ভেবে গোপন রেখেছিল। যখন তারা জানলো, তখন তাদের মধ্যে অপরাধবোধ আর বন্ধুত্বের এক তীব্র টানাপোড়েন শুরু হলো। নাসার এক গাণিতিক বিশ্লেষক লিজ পার্নেল এক অদ্ভুত অঙ্ক কষলেন। তিনি দেখালেন হারমিস যদি পৃথিবীকে পাশ কাটিয়ে গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে আবার মঙ্গলের দিকে ছোটে, তবে তারা ওয়াটনিকে তুলে আনতে পারবে। কিন্তু এতে তাদের মিশনে আরও 500 দিন যোগ হবে এবং মৃত্যু ঝুঁকি থাকবে। কিন্তু কমান্ডার লুইস এবং তার দল মার্টিনেজ, বেক, জোহানসেন এবং ভোগেল সিদ্ধান্ত নিলেন তারা বিদ্রোহ করবেন। তারা নাসার কন্ট্রোল সিস্টেম বাইপাস করে শিপ ঘুরিয়ে নিলেন মঙ্গলের দিকে। তারা মেসেজ পাঠালেন, আমরা আসছি ওয়াটনি, প্রস্তুত থেকো। উদ্ধার পরিকল্পনাটি ছিল পাগলাটে। হারমিস মঙ্গলের কক্ষপথে নামতে পারবে না, শুধু পাশ দিয়ে উড়ে যাবে। ওয়াটনিকে LS-4 এর জন্য আগে থেকে পাঠিয়ে রাখা রকেট ব্যবহার করে উড়ে এসে তাদের ধরতে হবে। কিন্তু সমস্যা হলো LS-4 এর রকেট নিচু কক্ষপথে যাওয়ার জন্য ডিজাইন করা। হারমিসের উচ্চতায় পৌঁছানোর মতো জ্বালানি তার নেই। সমাধান, ওজন কমানো। ওয়াটনিকে নির্দেশ দেওয়া হলো রকেটের সবকিছু ফেলে দিতে। সিট, কন্ট্রোল প্যানেল, লাইফ সাপোর্ট সিস্টেম, জানালা, এমনকি রকেটের নাক বা নোজ কোন সব খুলে ফেলা হলো। রকেটের মাথাটা শুধু একটা ক্যানভাস বা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হলো। ওয়াটনি তার ভিডিও লগে বলল, তারা চাচ্ছে আমি একটা কনভার্টিবল রকেটে চড়ে মহাকাশে যাই। বাতাসের শব্দ নাকি খুব রোমাঞ্চকর হবে। লঞ্চের দিন ওয়াটনি রকেটে উঠল। তার শরীর এখন জরাজীর্ণ। বহুদিন ঠিকমতো না খেয়ে সে কঙ্কালসার।
কিন্তু তার চোখে আগুনের মতো সংকল্প। কাউন্টডাউন শুরু হলো। ৩, ২, ১, লঞ্চ। ভয়াবহ গতিতে রকেটটি মঙ্গলের মাটি ছাড়ল। অভিকর্ষের চাপ বা জি ফোর্স এতটাই বেশি ছিল যে ওয়াটনির পাঁজরের হাড়ে চির ধরল। সে জ্ঞান হারিয়ে ফেলল। রকেটের পলিথিনের ছাদ ছিঁড়ে শো শো করে উঠছে, আর নিচে লাল গ্রহটা ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে। মহাকাশে পৌঁছানোর পর দেখা গেল এক বিশাল সমস্যা। হিসাবের গড় মিলে হারমিস আর ওয়াটনির রকেটের মধ্যে দূরত্ব অনেক বেশি, এবং গতিবেগের পার্থক্যও মারাত্মক। কমান্ডার লুইস ঝুঁকি নিলেন। তিনি হারমিসের নিজস্ব বাতাস বের করে দিয়ে ব্রেক কষলেন। এটি ছিল আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু কাজ হলো। দূরত্ব কমলো। বেগ দড়ি বেঁধে স্পেস ওয়াক করতে বের হলেন ওয়াটনিকে ধরার জন্য। কিন্তু এখনো দূরত্ব কয়েক মিটার বেশি। রকেটের ভেতর জ্ঞান ফিরল ওয়াটনির। সে বুঝতে পারলো তাকে ধরা যাচ্ছে না। সে তখন এক অবিশ্বাস্য কাজ করলো। সে তার গ্লাভসের আঙ্গুল ফুটো করে ফেলল। আমি আয়রন ম্যানের মতো উড়ব, সে বিড়বিড় করে বলল। গ্লাভস থেকে বেরিয়ে আসা বাতাসের জেট তাকে ধাক্কা দিল লুইসের দিকে। মহাকাশের সেই অনন্ত শূন্যতায় দুটি হাত একে অপরের দিকে বাড়িয়ে দিল। যখন লুইস শক্ত করে ওয়াটনির হাতটা ধরলেন, তখন পৃথিবীর কোটি কোটি মানুষ উল্লাসে ফেটে পড়ল। ওয়াটনি বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে কমান্ডার। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াটনি এখন পৃথিবীতে। সে একটি পার্কের বেঞ্চে বসে আছে। চারপাশের মানুষ, পাখি, গাছের পাতা সবকিছু সে মুগ্ধ হয়ে দেখছে। এত কোলাহল, তবুও তার কাছে এটাই সবচেয়ে মধুর সঙ্গীত। সে এখন অ্যাস্ট্রোনট ট্রেইনিদের ক্লাসে লেকচার দিচ্ছে। ছাত্রদের চোখে মুখে বিস্ময়। ওয়াটনি তাদের দিকে তাকিয়ে হাসলো। সে বলল, মহাকাশে গেলে একটা সময় আসবে যখন সবকিছু তোমার বিরুদ্ধে যাবে। তোমার মনে হবে, ব্যাস এটাই শেষ, আমি আর পারবো না। তুমি সেটা মেনে নিতে পারো, মৃত্যুর অপেক্ষা করতে পারো, অথবা তুমি লড়াই করতে পারো। সে একটু থামলো। তারপর ক্লাসের সবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, তোমাকে শুধু শুরু করতে হবে, অঙ্ক কষতে হবে, একটা সমস্যার সমাধান করবে, তারপর আরেকটা। তুমি যদি যথেষ্ট সমস্যার সমাধান করতে পারো, তবেই তুমি বাড়ি ফিরতে পারবে। পর্দা অন্ধকার হয়ে আসে, কিন্তু দর্শকের মনে গেঁথে থাকে এক অদম্য বার্তা। মানুষের ইচ্ছা শক্তি আর বিজ্ঞানের সঠিক প্রয়োগ থাকলে মহাবিশ্বের কোনো শক্তিই মানুষকে হারিয়ে দিতে পারে না। মঙ্গলের লাল ধুলোও হার মেনেছে মানুষের বাঁচার ইচ্ছার কাছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।